দর্শক আমন্ত্রণ আমাদের সাপ্তাহিক নিয়মিত আয়োজন অর্থনীতি ভাবনা অনুষ্ঠানে। আপনাদের সাথে আছে আমি বাবু কামরুজ্জামান। এই অনুষ্ঠানে আমরা কথা বলি সমসাময়িক অর্থনীতির চ্যালেঞ্জ, সংকট এবং তা থেকে উত্তরণের পথ খুঁজবার চেষ্টা করি এবং আমাদের সঙ্গে নিয়মিত একজন অতিথি বিশ্লেষকরা যুক্ত হয়ে থাকেন, অর্থনীতিবিদ, কখনো ব্যবসায়ী, কখনো ব্যাংকার। এই সপ্তাহে আমরা একজনকে পেয়েছি, তিনি অর্থনীতি নিয়ে চিন্তা করেন, অর্থনীতি নিয়ে গবেষণা করেন, একজন অর্থনীতিবিদ আমাদের সঙ্গে রয়েছেন ডক্টর জামালউদ্দিন আহমেদ। আমরা স্বাগত জানাই ডক্টর জামালউদ্দিন আপনাকে। ডক্টর জামালউদ্দিন, আমরা আসলে এই অনুষ্ঠানটায় আমরা যেটি দর্শকদেরকে বলছিলাম যে অর্থনৈতিক চ্যালেঞ্জগুলো এবং তা থেকে উত্তরণের পথ খুঁজবার চেষ্টা করি। আমরা জানি যে বহুমুখী চাপে থাকা একটা অর্থনীতি, অনেক দিন থেকেই আমরা আসলে চাপে যাচ্ছিলাম। বিশেষ করে মূল্যস্ফীতির সাথে লড়াইটা আমাদের তীব্র। এই মুহূর্তে চলমান যে সহিংসতা আমরা দেখলাম, তাতে কিন্তু অর্থনীতি যে রক্তক্ষরণের মধ্যে পড়েছে, সেই রক্তক্ষরণ থেকে আমাদেরকে উত্তরণের পথ খুঁজতে হবে। বাংলাদেশ বহু পথ পাড়ি দিয়ে আসলে আজকের এই পর্যায়ে এসেছে। শুরুতেই আপনার কাছে যেটি জানতে চাইব যে ব্যবসায়ীরাও বলছিলেন যে রক্তক্ষরণ হচ্ছে, এই রক্তক্ষরণ আসলে কিভাবে আমরা স্বস্তিতে আনতে পারি, সেটা তো একটা প্রশ্নই। আপনার কাছে মনে হয় কিনা যে অর্থনীতি একটু একটু করে সচল হচ্ছে আসলে? ধন্যবাদ আপনাকে। গত 10-15 দিনই বলবো আমি। ইন রিয়ালিটি কারফিউ দেওয়ার পর থেকে তো ধরেন 1 সপ্তাহ পার হয়ে গেল। তো এখানে আপনার যে ইকোনমিক যে অ্যাক্টিভিটিসগুলা, আপনার যে সাম্প্রতিক যে ঘটনাগুলো ঘটছে, এই ঘটনার মধ্যে দিয়ে আপনার বাংলাদেশের একটা ইমেজের একটা বিরাট একটা ক্ষতি হয়েছে। গুডউইল, ট্রাস্ট, এগুলোর উপর এটার উপর একটা ক্ষতি হয়েছে। এবং এছাড়াও ধরেন ওভারঅল যে ইকোনমিক লস, এটা তো হচ্ছেই, দৈনিক একটা বড় অঙ্কের ক্ষতি তো হচ্ছে। গার্মেন্টস ইন্ডাস্ট্রি ডিসরাপশন, লজিস্টিক্স সাপ্লাই সিস্টেমের ডিসরাপশন, ট্রান্সপোর্টেশন সিস্টেম সার্ভিস এবং ইরোশন অফ ট্রাস্ট। আমি একটা কমিটমেন্ট করলাম আপনার সাথে, কিন্তু আমি মেনটেন করতে পারতেছি না বিকজ অফ সারাউন্ডিং সার্কামস্টেন্সেস, ইনস্টেবল সিচুয়েশন এবং আইনশৃঙ্খলা। তারপরে আছে হিউম্যানিটেরিয়ান কনসার্ন অলসো আছে। এবং সেখানে আপনার ধরেন ফিউচার ইনভেস্টমেন্টের উপরে এগুলো সব কিউমুলেটিভলি আমাদের কিন্তু ফিউচার ইনভেস্টমেন্টের উপরে একটা আঘাত আসছে, নেগেটিভ প্রভাব পড়বে। এবং সেটা কিন্তু একদিন দুদিনের না, এটা এখন হয়তো ধাক্কাটা পড়ছে, এটা আবার রিকভার করতে সময় লাগবে, অনেক সময় লাগবে। এই জন্য একটা ট্রাস্ট যদি নষ্ট হয়ে যায়, একটা বাইরের একটা অর্ডার আমি যদি কমপ্লাই করতে পারলাম না, দিতে পারলাম না, আমার পোর্ট বন্ধ, কমিউনিকেশন সিস্টেম বন্ধ, তারপরে আপনার যে ডিজিটাল সিস্টেম যেটা অনলাইন সিস্টেম, এগুলো বন্ধ হয়ে আছে এবং এটা কার্যকর সীমিত পরিসরে এখন চালু হয়েছে, এখন সীমিত পরিসরে চালু হচ্ছে। কিন্তু এই যে ব্রেকডাউনটা, এই ব্রেকডাউনটা তো ধরেন আপনার অন্যরা তো বসে থাকবে না, তার সচল আছে, সে অন্য জায়গায় অর্ডার দিবে, সে অর্ডার দিয়ে ওখান থেকে নিয়ে নেবে এবং সেখানে তার পোর্ট অটোমেটেড সিস্টেমে চলে। আমাদের পোর্ট ফুললি অটোমেটেড সিস্টেম না, এবং আমাদের যে ট্রান্সপোর্ট সিস্টেম, এটাও কিন্তু আপনার বিভিন্ন জায়গায় অনেক ডিলে, ডিনায়াল, অনেক জায়গায় অনেক ধরনের মানে প্রবলেম থাকে। এবং এগুলোকে ধরেন, এবং ফাইন্যান্সিয়াল সার্ভিসেস যেটা ব্যাংকিং সিস্টেমের যে অটোমেশন, তারপরে আদার যে সমস্ত ইকোনমিক ম্যানেজমেন্টের মধ্যে যে সমস্ত অ্যাপারেটাসগুলো অটোমেটেড হওয়ার পথে, পার্শিয়ালি অথবা হাফ ডান অথবা 3/4 ডান হয়েছে, সেগুলোতে আপনার যে লেনদেনগুলো চলতেছিল সেটা কিন্তু এখন একটা স্টল হয়ে গেছে বিকজ অফ কারফিউর কারণে এবং ল অ্যান্ড অর্ডার সিচুয়েশনের কারণে এটা ডিসরাপশন হয়েছে। তো এই সব মিলাইয়া আমাদের লং টার্ম ইকোনমিক একটা কনসিকুয়েন্স সম্ভাবনা আছে। তো সেটাকে আপনার রেভিনিউ উপরে যে ইম্প্যাক্টটা পড়তেছে রেভিনিউ কালেকশনে, সেই রেভিনিউ কালেকশনের ইম্প্যাক্টটা কিন্তু ডাইরেক্ট ইম্প্যাক্ট। এবং সেখানে আপনি যদি ওটাকে চালু না করতে পারেন, তাহলে কিন্তু আপনার, যেমন আপনার পোর্ট যদি বন্ধ থাকে, অর্থনীতি যদি সচল না থাকে, তাহলে এট দি এন্ড অফ দি ডে সব কিছু কিন্তু ইকোনমিকে বেস করে।
কাজগুলো, যত রকমের কাজ আছে, এটা ইকোনমিকে বেজ করে, এবং সেটা যদি আপনার ঠিক মতন আমরা না চালাইতে পারি, এই যে কিছুদিন বন্ধ ছিল, এটা কিন্তু আমাদের একটা ডিসরাপশন হয়েছে। তো সেই ডিসরাপশনটা আমাদেরকে কিন্তু ওভারকাম করার জন্য এখন থেকে কর্মকৌশল কিন্তু নির্ধারিত করতে হবে। যেইটুকু লস হয়েছে সেই লসকে আমাদেরকে অ্যাসেসমেন্ট করতে হবে খুব তাড়াতাড়ি। আমাদের দেশে দেখা গেছে এই ধরনের ইনকোয়ারি কমিটি করে পর এটার মুখ আর সময় ক্ষেপণ হয়ে যায়, এর মুখ আর দেখে না, তখন এই প্রবলেম চলে যায়, কিন্তু আপনার রিপোর্ট আর আসতেছে না এবং অ্যাকশনও হচ্ছে না। তো এইটা যাতে না হয়, এখনকার যুগে ইউ ক্যানট অ্যাফোর্ড টু ডিলে, আপনি ডিলে করতে পারবেন না। তাহলে একটা জায়গায় যদি আপনি অটোমেটেড সিস্টেমে এক জায়গায় যদি কোনো বাধা সৃষ্টি হয়, এই বাধা চতুর্দিকে এফেক্ট করবে, চতুর্দিকে। আপনি যদি বাণিজ্য মন্ত্রণালয় যদি রেসপন্ড না করে, বাংলাদেশ ব্যাংক যদি রেসপন্ড না করে, অর্থ মন্ত্রণালয় যদি রেসপন্ড না করে, তারপরে আমার রেভিনিউ সিস্টেম যদি রেসপন্ড না করে, অনেকগুলো একটা ইন্টারকানেক্টেড ইকোনমিক সিস্টেমটা, সেই ইকোনমিক সিস্টেমটা ইন্টারকানেক্টেড ইকোনমিক সিস্টেমকে আপনি যদি ইফেক্টিভলি রান করতে চান, তাহলে সেটা সব মানে অর্গানগুলা একসাথে কাজ করতে হবে। সেই সামঞ্জস্যহীনতা আমাদের আগেও ছিল ম্যানুয়াল সিস্টেমের কারণে, এবং অটোমেটেড সিস্টেম হওয়ার কারণে কিছুটা উন্নতি লাভ করেছে। এবং সেটা যদি এখন বিকজ অফ আপনার এই যে ডিজিটাল সিস্টেম এবং অনলাইন সিস্টেমের যে বন্ধ থাকা, বিঘ্ন ঘটায়, এই বিঘ্নের মধ্যে দিয়ে কিন্তু এক জায়গায় ঠিক হলে আরেক জায়গায় যদি না হয় তাহলে হবে না। তার মানে আপনাকে পুরো জিনিসটাই যেহেতু, যেমন আপনার ক্লিয়ারিং সিস্টেম, আমাদের অটোমেটেড সিস্টেম, এখন যদি ক্লিয়ারিং সিস্টেমটা কাজ না করে, মোবাইল ফাইন্যান্সিয়াল সিস্টেমটা কাজ না করে, তাহলে আপনার রেমিটেন্স, ইন্টারনাল রেমিটেন্সের ক্ষেত্রে শুধু এক্সটার্নাল না, ইন্টারনালটাও একটা বিরাট রোল প্লে করতেছে। এখন 5 থেকে 6,000 কোটি টাকা পার ডে এখন মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসেস ম্যানুয়ালি সেটা এখন করছে, কিন্তু সবাই না, ওই স্পিড তো আপনি পাবেন না, ওই ভলিউম আপনি পাবেন না। যদি ওই স্কেলে যদি আপনি না করতে পারেন, এখন ইকোনমির সাইজ এখন থেকে 20 বছর আগের ইকোনমিক সাইজ এক না, ইকোনমিক সাইজ অনেক বিগার হয়েছে। আমাদের বাজেট এখন রেভিনিউ টার্গেট হলো প্রায় 5,00,000 কোটি টাকার মতো। এক সময় এই রেভিনিউ 1 লাখ কোটির নিচে ছিল, এটা এখন থেকে ধরুন 15-20 বছর আগের কথা। তো সেইটা এখন আপনার ওই ভলিউমে যদি স্কেলে যদি আপনি না যেতে পারেন, তাহলে কিন্তু আপনার ইউ আর ইন ট্রাবল। তো সেই ট্রাবলটা ওভারকাম করার জন্য আমাদের যে রিলায়েবল সিস্টেম, সেটাকে কিন্তু রিএস্টাবলিশ করতে হবে, রিএস্টাবলিশ করতে হবে অ্যাজ আর্লি অ্যাজ পসিবল। এটা আমরা ডিলে করতে পারি না। এবং সেখানে আপনার দেখা যাবে যে রেভিনিউ সিস্টেমে যদি চিটাগাং পোর্ট, চালনা পোর্ট, তারপর বিভিন্ন ল্যান্ড পোর্টগুলোতে যদি আমাদের ওই সিস্টেমটা, যে অটোমেটেড সিস্টেমটা যদি কাজ না করে, ইন দ্যাট কেস আমরা আপনার বিএটি কালেকশন, ট্যাক্স রেভিনিউ, কাস্টমস ডিউটি, এক্সাইজ ডিউটি, এই সমস্ত ডিউটিগুলোর যে কালেকশন, এটা আমার স্লো হয়ে যাবে। স্লো হয়ে গেলে তখন কিন্তু আপনার রেভিনিউতে কন্ট্রিবিউশন কমে যাবে, এবং লং রানে রেভিনিউ উইল ফেস এ প্রবলেম। সেটা কিন্তু বেশি দিন আমরা দেরি করতে পারবো না। এখন নিশ্চয়ই রাজস্বের উপর একটা বড় অভিঘাত আসলে আসবে। জি, তারপরে আপনার ধরেন অন্যান্য দিক যদি দেখেন, আমাদের এগ্রিকালচার প্রোডাক্ট যদি এটা পেরিশেবল প্রোডাক্ট মোস্ট কেসেসে, এবং সেখানে আপনার যদি বিদ্যুৎ ব্যবস্থা সঠিকভাবে না চলে, তাহলে আপনার বিদ্যুৎ ব্যবস্থার মধ্য দিয়ে আপনার ওই যে কোল্ড স্টোরেজগুলো ঠিক থাকবে না। কোল্ড স্টোরেজ যদি ঠিক না থাকে, তাহলে গোডাউনের মধ্যে যে সমস্ত পেরিশেবল প্রোডাক্ট আছে, সে ফিশ, তারপরে ভেজিটেবলস, ফ্রুট, এগুলোকে কিন্তু আপনি এটা পচে যাবে, পচে গেলে মানে দেশের বিরাট একটা ক্ষতি। এবং তারপরে আসে আপনার ধরেন কাস্টমার ট্রাস্ট। যেমন একটা কাস্টমারকে অনলাইন বিজনেসে আপনি ট্রানজাকশন করলে, ই কমার্স ব্যবসার উপর তো এখন সরাসরি একটা বিরাট ই কমার্স এফেক্ট হচ্ছে। এবং এটা কিন্তু এগ্রিকালচার প্রোডাক্ট। এই যে আম, রাজশাহী থেকে আপনি আম আনবেন, অনলাইনে আপনি অর্ডার দিলেন, আজকে দিলেন অর্ডার, কালকে চলে এসছে, কিন্তু এখন কি সেটা আসতে পারতেছে?
আপনি টাকাই তো দিতে পারতেছেন না। ইভেন মোবাইল টেলিকমিউনিকেশন ডিপার্টমেন্টের যে মেজর একটা ইনকাম সোর্সেস অফ ইনকাম হলো মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস অ্যান্ড মোবাইল টেলিকমিউনিকেশন, যেটা মোবাইলের মাধ্যমে যে লোকজন SMS পাঠাচ্ছে, তারপরে হোয়াটসঅ্যাপে কথা বলতেছে, তারপরে আপনার ডেটা ব্যবহার করছে, ইউজ অফ ডেটা, সেটার যে ইনকাম, সেই ইনকামটাও কিন্তু এখন বন্ধ। তাহলে আমরা এখন যে যুগে আসছি, সেই যুগে আইডল আমরা মানে এই সমস্ত ইকোসিস্টেমটা যদি রাইটলি ওয়ার্ক না করে, তাহলে কিন্তু আমরা এটার বেনিফিটটা পাবো না, এফেক্টেড হবো আমরা আরো বেশি অর্থনীতি। জি স্যার, আপনি অনেকগুলো বিষয় আসলে তুলে ধরেছেন, একেবারে যে কোন কোন খাতগুলোতে আমরা আসলে বড় ধরনের ক্ষতির মুখে পড়ছি, বিশেষ করে টোটাল সিস্টেমটাকে আপনি বলছিলেন, বিশেষ করে রেভিনিউতে সরাসরি একটা প্রভাব পড়ছে। আমরা প্রবাসী আয় নিয়েও কথা বলবো, যে প্রবাসী আয় নিয়ে আমরা যদি এরকম একটা যে পরিস্থিতি, আমরা সেখানে দেখি প্রবাসী আয়ের উপরও নিশ্চয়ই একটা অভিঘাত পড়ছে। আমরা একটা বিরতি নেবার সময় হয়েছে, বিরতি থেকে ফিরে এসে স্যার আপনার সাথে এই বিষয়গুলো নিয়ে কথা বলতে চাই। দর্শক, আমাদের সঙ্গে অর্থনীতি ভবনে আজকে রয়েছেন ডক্টর জামালউদ্দিন আহমেদ, অর্থনীতিবিদ। কথা বলছেন সমসাময়িক অর্থনীতির সংকট নিয়ে। আমরা এই সংকট থেকে উত্তরণের পথ নিয়েও কথা বলবো। একটা ছোট্ট বিরতির পর আশা করি আমাদের সাথেই থাকবেন। দর্শক, বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি সাপ্তাহিক নিয়মিত আয়োজন অর্থনীতি ভাবনা অনুষ্ঠানে। আজকে আমরা অতিথি হিসেবে পেয়েছি ডক্টর জামালউদ্দিন আহমেদ, অর্থনীতিবিদ। ডক্টর জামালউদ্দিন, আরও একবার স্বাগত জানাচ্ছি আপনাকে। আমরা বিরতির আগে আসলে অর্থনীতির অনেকগুলো বিষয় নিয়ে আপনি সুনির্দিষ্ট করে বলছিলেন, অনেকগুলো খাত নিয়ে যেগুলো আসলে সরাসরি আসলে ক্ষতির মুখে পড়েছে এবং এখনও সেটি আসলে ক্ষতির মধ্য দিয়েই যেতে হচ্ছে। এই যে রাজস্বের উপর অভিঘাত, আমাদের ই কমার্স সেক্টর বলি, ক্ষুদ্র মাঝারি শিল্প বলি, যখন আসলে কারফিউ চলে বা বিশেষ একটা পরিস্থিতি তৈরি হয়, তখন আসলে সবাই এই ধরনের ক্ষতির মধ্য দিয়েই যেতে হয়। অর্থনীতি আসলে স্বাভাবিক গতি খুঁজে পায় না। তো এরকম একটা পরিস্থিতিতে স্যার আমরা আমাদের প্রবাসী আয়েও একটা নেতিবাচক প্রবাহ আমরা দেখছি, যে গত এক সপ্তাহে আমরা মাত্র 7 কোটির কিছু বেশি রেমিটেন্স পেয়েছি, যেখানে আমাদের দৈনিক রেমিটেন্স 7 কোটির মতো আসে। সো এটা থেকে স্যার আমরা কিভাবে আস্তে আস্তে সমাধানের পথ খুঁজতে পারি? এটাতে অ্যাজ আর্লি অ্যাজ পসিবল নর্মালাইজ করা উচিত। আইনশৃঙ্খলা বাহিনী সজাগ থেকে, মানে তাদের আচরণ, দেশের সব লোক তো আর শিক্ষিত না, মানে রিক্সাওয়ালাও আছে, শ্রমিকও আছে, বস্তির লোকও আছে, আবার শিক্ষিত লোকজনও আছে। তো সেই ক্ষেত্রে ব্যালেন্স করে ওনাদেরকে চলতে হবে। যেমন পাকিস্তান আমলে কারফিউ আর বাংলাদেশ আমলের কারফিউ এক হইতে পারে না। স্বাধীন বাংলাদেশে স্বাধীনতার আগে যে কারফিউগুলো ছিল, তখন তারা দেখলে দেখা মাত্র গুলি করত। এখন সেই শব্দ যদি আমরা ব্যবহার করি, যে দেখা মাত্র গুলি, এবং বাংলায় অনুবাদ করে এটা আবার বুঝাই শুট অ্যাট সাইট অ্যান্ড দেখা মাত্র গুলি, এটা তো ঠিক না। এটা এবং ডেমোক্রেটিক দেশে এটা যাওয়া উচিত না, মানে স্বাধীন দেশের ভাষা এটা হওয়া উচিত না। এবং যদি রাজনীতিকরা এটা ব্যবহার করেন, ওইটাও কিন্তু আপনার আরও ক্ষতিকর। কারণ হলো সাধারণ মানুষ যে একজনে যদি না বুঝে বলে, সেটা হলো আলাদা কথা। স্যার, আমাদের আসলে অর্থনৈতিক স্বস্তির জায়গাটা আসলে আমরা কিভাবে তৈরি করতে পারি, যেটা অর্থনীতি আমাদের একটু করে চেষ্টা করা হচ্ছে নর্মাল লাইফটা ফেরত আনা, জি, অ্যাজ আর্লি অ্যাজ পসিবল। সবাই সর্বতভাবে চেষ্টা করা উচিত এবং আপনার বিভিন্ন ডায়লগ করা উচিত। এখানে আপনার ধরেন ব্যবসায়ীদের সাথে একটা মাননীয় প্রধানমন্ত্রীর একটা বৈঠক হয়েছে, ব্যবসায়ীদের সাথে আপনার আমি মনে করি যে কূটনীতিকদের একটা বৈঠক হওয়া উচিত, টু গেইন দি কনফিডেন্স। বাংলাদেশের যে ক্যাপাসিটি আছে, রেজিলিয়েন্ট, বাংলাদেশিরা যে রেজিলিয়েন্ট, সেটা প্রমাণ করার জন্য আপনার কূটনীতিকদের সাথেও ব্যবসায়ী প্রতিনিধিরা, ইকোনমিস্টদের সাথে ডিপ্লোম্যাটসরা, এইরা মিটিং হওয়া উচিত। এবং এটা যদি এগুলো অর্গানাইজ করলে, সবাই যখন বলবে, মনের কথা বলবে, তখন কিন্তু মানুষের কথার মধ্যে কোনো আর সন্দেহ থাকলো না, ওপেন হয়ে গেল। ওপেন হয়ে যায়, এটার একটা রিকনসিলিয়েশন করা যেতে পারে। সেটা যদি করে, সবাই মনের ভিতরে যে কথা আক্ষেপ রাখিয়া
চলে গেল, পরে যাই উল্টা কাজ করতেছে, এখানে এক কথা বলতেছে, ওইখানে আরেক কথা, বাইরে যাই আরেক রকম কথা বলতেছে। এটা যত বেশি ডায়ালগ হবে, চেম্বারগুলা তাদের মধ্যেও, চেম্বারগুলা তাদের যে মেম্বার যারা আছে, ইন্ডাস্ট্রিয়ালিস্ট, ব্যবসায়ী, ব্যাংকার এবং অন্যান্য বিভিন্ন শ্রেণী পেশার লোকজনের সাথে যে ইন্টারাকশন, এগুলাকে যত তাড়াতাড়ি এখন যখন আলাপ আলোচনা করবে, তখনই কিন্তু আপনার নর্মালাইজেশনের দিকে যাবে। স্যার, আমরা পার্টিসিপেট, ইভেন পলিটিক্যাল পার্টিগুলোও তাদের নিজস্ব, হয়তো পলিটিক্যাল পার্টি যেমন একজন আরেকজনের বিরুদ্ধে আছে, কিন্তু ইন্টারনালি তাদের মধ্যে একটা যোগাযোগ থাকে, সেই যোগাযোগগুলো এস্টাবলিশ করা উচিত। হাউ টু ওভারকাম দি সিচুয়েশন, স্টেলমেট, এটা কিন্তু মানে এটা একটা প্রসেস, হোল ওয়ার্ল্ড ওয়াইড এটা অ্যাকসেপ্টেড। স্যার, আমরা একটু যদি রেমিটেন্সের কথা বলছিলাম, আমরা যদি সার্বিকভাবে পরিস্থিতি বলি, অর্থনৈতিক আলোচনায় যদি আমরা দেখি, সেখানে দেখতে পাই যে আমাদের রিজার্ভ পরিস্থিতি, আমাদের যেহেতু রেমিটেন্স প্রবাহ একটু কমে এসছে, আমাদের এই জায়গাগুলোকে আসলে রেমিটেন্স আসাটাকে কিভাবে এখন উৎসাহিত করতে পারি? আমাদের রেমিটেন্সটা আনতে হলে আপনাকে ধরেন, এখন মানুষের কনফিডেন্স, first thing you will have to say that my law and order is established. কোনো জায়গায় কেউ নিরাপত্তাহীনতা ভুগতেছে না, এটা এনশিওর করতে হবে। সেটা কিন্তু আইনশৃঙ্খলা বাহিনীর মানে দমনপূর্বক, নিপীড়নমূলক না হয়ে মানে এদেরকে পাবলিকের কনফিডেন্সে নিয়ে আসা উচিত। আনিয়া এইটা দেখা ইন্টারনেটটাও বোধহয় আপনার ডিজিটাল যে উন্নত করার টেকনোলজিটা, এটার যে ব্যবহার, এটা রাজনৈতিকভাবে ব্যবহার করা ঠিক হবে না। এটা যদি আপনার রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করে, তাহলে ক্ষতি হবে। এবং সেটা কিন্তু আপনার এটার ব্যবহার, যেমন আপনার ধরেন ফাইন্যান্সিয়াল সিস্টেমে আপনার এটার ব্যবহার, এটা সার্ভিলেন্সের, আপনি বলতে পারেন যে এখন দিলে অন্যরা, দেশের বিরুদ্ধে যারা কাজ করতেছে, তারা অন্যভাবে হয়তো এটাকে ব্যবহার করতে পারে। ইট ইজ নট পসিবল, বিকজ এটা সেন্ট্রাল ব্যাংকের মধ্যে দিয়ে ট্রানজাকশনগুলো, সমস্ত জিনিস ট্রানজাকশন সেন্ট্রাল ব্যাংকের মধ্যে দিয়ে আছে। বিকাশের লেনদেন, নগদের লেনদেন সবগুলোই কিন্তু সেন্ট্রাল ব্যাংকে থ্রু দিয়া বাইর হয়। সুতরাং সেন্ট্রাল ব্যাংক ইজ অ্যাট দি সেন্টার পয়েন্টে আছে, তাদের মধ্যে দিয়েই কিন্তু এই জিনিসগুলো, ট্রানজাকশনগুলো হচ্ছে। তো সেই ট্রানজাকশনকে তারা সেখানে মনিটর করা উচিত। মনিটর করে তারা বাইর করবে যে কোনটা লিগাল ওয়েতে, কোনটা ইনলিগাল ওয়েতে যাচ্ছে, কোন জায়গায় কোন পথে অবৈধভাবে মানে বিশৃঙ্খলা সৃষ্টির জন্য। এটা ভলিউম অফ ট্রানজাকশনকে আপনি দেখবেন, সেখানে যদি ভলিউম, লার্জার ভলিউম হয়, ইন দ্যাট কেস ওনাদের রুল আছে কেওয়াইসির মাধ্যমে আপনি ওই ট্রানজাকশনগুলোকে ইনকোয়ারি করবেন, তারপরে আপনি ছাড়বেন যে এটা অন্য অ্যাকাউন্টে যাবে। সেটা বিদেশে টাকা পাঠাচ্ছেন, সেটাও কিন্তু আপনাকে ওইভাবে আপনি মনিটর করবেন। তারপরে উইদিন দি কান্ট্রি যে ট্রানজাকশনগুলো আপনি করছেন, সেই ট্রানজাকশনগুলো কি টেররিস্টের কাছে যাচ্ছে, নাকি ধ্বংসাত্মক কাজের জন্য যাচ্ছে, নাকি বিজনেস পারপাসে যাচ্ছে, সেটাও কিন্তু অ্যাকাউন্ট নাম্বার দেখলে ইউ ক্যান ফাইন্ড দ্যাট আউট। এটা কিন্তু এটা পসিবল। এখনকার বাংলা ইভেন চেক যে ক্লিয়ারিং সিস্টেম, একজনকে যদি আপনি অ্যাকাউন্ট পেয়ে চেক দেন, সেই অ্যাকাউন্ট পেয়ে চেক দিয়ে কার অ্যাকাউন্টে যায় ঢুকতেছে, এটা কিন্তু বাংলাদেশ ব্যাংকে মনিটর করতে পারে, পেমেন্ট সিস্টেম ডিপার্টমেন্টে। এবং এটা মানে বাংলাদেশে এটা কিন্তু অনেক ভালো করছে। এটা একটা ডিপার্টমেন্ট, পেমেন্ট সিস্টেম ডিপার্টমেন্ট আছে, তারা এটা মনিটর করে। সেই ক্ষেত্রে দায়িত্বশীল লোকজন এটা দেখতে হবে যে ওই সিস্টেমের মধ্যে দিয়ে কেউ অন্যায়ভাবে কাউকে দেশে গোলযোগ সৃষ্টির জন্য টাকা ট্রান্সফার করতেছে, নাকি বিজনেস ট্রানজাকশনের জন্য ট্রান্সফার করতেছে, সেটা আপনাকে মনিটর করতে হবে। টাকাটা যে উঠাচ্ছে, সেই উঠানোর ক্ষেত্রেও কেউ যদি ক্যাশ টাকা বেশি পরিমাণ উঠায়, মানে লিমিটেড একটা বাংলাদেশ ব্যাংকের একটা লিমিটেড ফিগার আছে, সেই ফিগারের উপরে যখন যাবে, ইন দ্যাট কেস ইউ স্টপ দ্যাট ট্রানজাকশন, তারপর ভেরিফিকেশন করেন। যদি জেনুইনলি সে বিজনেস পারপাসে দিচ্ছে, ফাইন, নো প্রবলেম। এবং এই যে মনিটরিং সিস্টেম, এখন সার্ভিলেন্স অ্যান্ড মনিটরিং সিস্টেম পুলিশেরও নাই, আপনার গোয়েন্দা সংস্থাগুলোরও নাই। আর যদি এখানে যদি না থাকে, তাহলে তাতে মিসইউজ হবেই। তো এই মিসইউজের এই ড্রামে কিন্তু আপনাকে ইউ ক্যান কন্ট্রোল উইদিন ইউর সেলফ। এখনকার এক্সিস্টিং ক্যাপাসিটিতে এটা সম্ভব
বাংলাদেশের। নিশ্চয়ই স্যার, আমরা আরেকটু আলোচনা করতে চাই, বিশেষ করে আমাদের বন্দরগুলোতে আমরা দেখতে পাচ্ছি, যদি আজকের কথাই বলি, যে শুধুমাত্র বেনাপোল বন্দরে 2000 ট্রাক আটকে আছে, বেনাপোল পেট্রাপোলে। তো আমাদের বন্দরগুলোর যদি আরেকটু সচল করা যায়, যেহেতু আপনি বলছিলেন যে অর্থনীতিকে যত বেশি সক্রিয় করা যেতে পারে ধীরে ধীরে, যত তাড়াতাড়ি সম্ভব, নিশ্চয়ই যত তাড়াতাড়ি সম্ভব। পোর্টের ওখানে 2000 ট্রাক কেন পড়ে থাকবে? জি নিশ্চয়ই, হোয়াট দে আর ডুইং দেয়ার, ওই লোকগুলা ওখানে কি করতেছে? তারা তো এগুলা চেক করে তাড়াতাড়ি তাদেরকে ফ্যাসিলিটেট করার জন্য আপনার তার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলাপ করি, এবং ট্রান্সপোর্ট ডিপার্টমেন্ট এখন তো ধরেন আপনার ট্রান্সপোর্টের যে টাইম, যে কারফুর টাইমটা তো আপনার রিল্যাক্স করছে তাইলে, এবং এটার উপরে খাদ্য পণ্য, যে সমস্ত পণ্য বিদেশ থেকে আসতেছে পচনশীল, সেই সমস্ত জিনিস আপনাকে আসার জন্য দ্রুত ছাড় করতে হবে, দ্রুত ছাড় করতেছে, তো এটা তো অ্যালাউ করছে, এটা তো ডিক্লেয়ার করছে। সেই ক্ষেত্রে তারা যদি ওইখানে বসে আপনার ওখানকার কাস্টমস যদি ডিলে করে, এক ডিপার্টমেন্টের সাথে আরেক ডিপার্টমেন্টের যে কানেক্টিভিটি, সেই কানেক্টিভিটি তো এখন আসে মোবাইল ফোনের মধ্যে দিয়ে, এটা হতে পারে, এবং তাদের ইন্টারনাল সিস্টেমও আছে, সেই সিস্টেমে তারা করতে পারে। কিন্তু উইদাউট ডুইং দ্যাট জব, সে যদি এটাকে স্টল করে রাখে, তাহলে জিনিসটা পচে যাবে, সার্বিকভাবে দেশেরও ক্ষতি হবে, দেশেরও ক্ষতি হবে। আপনাকে তার জন্য সেপারেট আপনার ক্লিয়ারেন্স, তখন লোকে ক্লিয়ার করবে না, এটা তখন আপনার ড্যামারেজ দিতে হবে। স্যার, আমাদের আরেকটা ছোট্ট বিরতি নেওয়ার সময় হয়েছে, বিরতি থেকে ফিরে এসে আরও কথা বলবো। দর্শক, আমাদের সঙ্গে অর্থনীতি ভবনে আজকে রয়েছেন ডক্টর জামালউদ্দিন আহমেদ। কথা বলছি সমসাময়িক অর্থনীতির নানা সংকট নিয়ে, সমাধানের পথ নিয়েও কথা বলছি। আরেকটা ছোট্ট বিরতি নেব, আশা করি এই আলোচনার সাথে থাকবে। দর্শক, আরও একবার স্বাগত। অর্থনীতি ভাবনা অনুষ্ঠানে আমরা কথা বলছি সমসাময়িক অর্থনীতির সংকট, চ্যালেঞ্জ নিয়ে, এবং তা থেকে উত্তরণের পথ খুঁজবার চেষ্টা করছি। আমাদের সঙ্গে রয়েছেন ডক্টর জামালউদ্দিন আহমেদ। আরও একবার স্বাগত জানাচ্ছি ডক্টর জামালউদ্দিন আহমেদ আপনাকে। আমরা অনুষ্ঠানের শেষ ভাগে রয়েছি। ছোট করে যদি আপনার কাছে একটু জানতে চাই, আপনি অনেকগুলো চ্যালেঞ্জের কথা বলছিলেন, বন্দর ব্যবস্থাপনা থেকে শুরু করে রাজস্বের অভিঘাত, ই কমার্স সেক্টর, আসলে আমাদের গোটা অর্থনীতির যে, অর্থাৎ সাপ্লাই চেইন সিস্টেমে একটা অভিঘাত আসলে নিয়ে বলছিলেন, সমাধানের বিষয়েও আপনি বলছিলেন। তবে এখন আমরা আসলে, আপনি অনেকগুলো পরামর্শের কথা বললেন, সেটি রাজনৈতিক সংলাপ হতে পারে, আলোচনা হতে পারে, বন্দরগুলোকে আরেকটু স্মুথ করা। আমাদের সবচেয়ে বেশি আপনার কাছে মনে হয় কিনা যে আসলে ইন্টারনেট ব্যবস্থাটাকে আরও বেশি সহজতর বা উন্নত করা, এটি নিয়ে যদি একটু বলতেন। এটা নাম্বার 1। কারণ হলো এখনকার আমরা তো চিন্তা ভাবনা করতেছি যে আমরা ক্যাশলেস সোসাইটির দিকে যাব, এই যে আমাদের স্মার্ট বাংলাদেশ, এবং এই মুহূর্তে আমাদের স্টেবিলিটির খুবই দরকার, এবং সেটা আমাদের বাংলাদেশ সেনাবাহিনী যেহেতু আপনার এখনকার ইয়েতে এই বিষয়ে নেতৃত্ব দিচ্ছে, এবং সেই ক্ষেত্রে সেনাবাহিনীর উপরে মানুষের একটা আস্থা আছে। সে আস্থার ভিত্তি ধরে যদি পরিস্থিতিটা যত দ্রুত নর্মালাইজেশন করা যায়, করলে আপনার এই সমস্ত জিনিসগুলা ঠিক হয়ে আসবে। আর আমরা এখন উন্নতির যে পর্যায়ে আছি, সেটা কিন্তু আমাদেরকে নিয়ে অনেকেরই, আমাদের প্রতিযোগী দেশগুলা, তারা কিন্তু সবসময় চাবে যে আমাদের এখানে ক্যাচার লেগে থাকুক। আমাদের এখানে যদি ঝামেলা লেগে থাকে, তাহলে ওদের প্রতিদ্বন্দ্বিতা, ডমিনেন্স তারা থাকবে, তারা প্রাধান্য বিস্তার করবে। তো সেই ক্ষেত্রে আমাদের গার্মেন্টস ইন্ডাস্ট্রি পৃথিবীর মধ্যে আপনার 10টা নাকি আপনার যে গ্রিন ফ্যাক্টরির মধ্যে 8টাই, আমাদের তো স্যার 2 শতাধিক গ্রিন ফ্যাক্টরি, 8টা নাকি বাংলাদেশে, পৃথিবীর শীর্ষ 10-এর মধ্যে দেখা গেল আমাদের 8টা রয়েছে। তো সেই ক্ষেত্রে এটা আমাদের অর্জন, এটা আমাদের গার্মেন্টস ইন্ডাস্ট্রির লোকজন তো তারা নিজেরাই এস্টাবলিশ করছে, এটা গভর্নমেন্ট থেকে হেল্প পাইছে, কিন্তু সরাসরি তো তারা কাজের সাথে জড়িত ছিল, এই কৃতিত্বের দাবিদার তারা। তো সেই ক্ষেত্রে এটার যাতে আরও উত্তরোত্তর উন্নতি হয়, এবং অর্ডারগুলো পাইতে হলে তো আপনাকে অনলাইন ঠিক রাখতে হবে। আপনি যদি মুহূর্তে বাংলাদেশের একটা ভৌগোলিকভাবে বাংলাদেশের একটা অ্যাডভান্টেজ হলো, ইউরোপের দেশে যখন রাত, নর্থ আমেরিকাতে যখন রাত, তখন আমাদের দিন। তার মানে আমাদের একটা লোক যদি ইচ্ছা করে 24 ঘন্টা কাজ করার সুযোগ আছে বাংলাদেশের লোকের। বাংলাদেশি লোকের দিনের বেলা প্রোডাকশন করলো, রাত্রেবেলা সে করসপন্ডেন্স করলো, এবং সারা রাতভর সে করলো, অর্ডার কালেকশন করা, তারপর ডেলিভারি কমিউনিকেট করা। এটা একটা বিজনেসের জন্য বাংলাদেশের ভৌগোলিক যে অক্ষরেখা
নাকি আমাদের এখান দিয়ে গেছে। তো সেই সুযোগটা বাংলাদেশের একটা বিরাট একটা প্রাকৃতিকভাবে সুযোগ, এটা সেই সুযোগটাকে অ্যাডভান্টেজটাকে আমরা স্যার আপনি একটু শিক্ষার কথা বলছিলেন যে শিক্ষা সেবা আমাদের এই যে এখনকার ইনস্টেবিলিটিটা শিক্ষাকে ক্ষতিগ্রস্ত করতেছে, স্বাস্থ্য ব্যবস্থাকে ক্ষতিগ্রস্ত, হসপিটাল ম্যানেজমেন্টকে ক্ষতিগ্রস্ত করতেছে, ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি ওষুধ তৈরির ক্ষেত্রে বাংলাদেশ কিন্তু ওষুধ এক্সপোর্টে আমরা একটা বিরাট ডমিনেন্ট পজিশনে আসছে। বাংলাদেশের এখন গার্মেন্টসের পরেই তো ওষুধ, এবং সেখানে যদি আমরা ওইখানেও যদি আমরা মাইর খাই তাহলে আমাদের আর কি থাকলো? চামড়ার ইন্ডাস্ট্রিতে আমরা কিন্তু খুব একটা ডেভেলপ করতে পারিনি এখনো আমরা খোঁড়ায় চলতেছি। তো টেক্সটাইল, গার্মেন্টস, ফার্মাসিউটিক্যালস এইগুলা এবং আইসিটি যেটা এখন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে, এখন আমাদের ফরজ জিনিস, এবং এটাকে চালু রাখার জন্য যত তাড়াতাড়ি নর্মাল সিচুয়েশন আমরা আসি এবং আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, এটা করার পরে সব কিভাবে করা যায় সেটা যারা রাষ্ট্র পরিচালনা একটা সার্বিক ব্যবসায়িক আস্থার পরিবেশ তৈরি করতে, বাইরের কাস্টমারদের কনফিডেন্স এই দেশের ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন সম্বন্ধে তাদেরকে ক্লিয়ার, তারা তো মনে করতেছে যে মানে লোকজনের মৃত্যুর সংবাদ শুনি তারা তো মনে করতেছে ভয় পাইতেছে, অনেকে আমাদের আত্মীয় মানে যারা বিদেশে আছে তারা তো অনেকে ভয় দেশে এখন আসতে প্রোগ্রাম পাচ্ছে। দিস মিনস আপনার বিজনেস এনভায়রনমেন্টটাকে পুনঃস্থাপিত করতে হবে এবং আস্থাশীল একটা পর্যায়ে আনতে হবে, ট্রাস্ট ক্রিয়েট করতে হবে। জি ডক্টর জামালউদ্দিন, অনেক ধন্যবাদ জানাই আপনাকে আমাদের এই আজকের আলোচনায় সময় দিয়েছেন। আমরা আশা করব সরকার নিশ্চয়ই বিষয়গুলো নিয়ে নিবিড়ভাবে কাজ করবেন, বিশেষ করে ব্যবসায়ীদের যে পরিবেশ এবং আস্থার কথা আপনি বলছিলেন সেটি আবার নতুন করে ফিরিয়ে আনা এবং একই সাথে আবার অর্থনীতিকে সচল করা, গতিশীল করা, সেটি কাম্য। আমরা আপনাকে আবারও ধন্যবাদ জানাই। থ্যাংক ইউ। আমাদের সঙ্গে ডক্টর জামালউদ্দিন কথা বলছিলেন সমসাময়িক অর্থনীতির নানাবিধ চ্যালেঞ্জ নিয়ে এবং সেই গতিপথ, তার সংকট থেকে উত্তরণের নানা রকম দিক নির্দেশনার দিচ্ছিলেন ডক্টর জামালউদ্দিন। আমরা আশা করব যে অর্থনীতির যে তার স্বাভাবিকতা, তার যে সচ্ছলতা, তার যে গতিময়তা, সেটি আবারও ছন্দে ফিরবে, সেই প্রত্যাশা রেখে আজকের মতো অর্থনীতি ভাবনা শেষ করছি। দেখা হবে আগামী সপ্তাহে আবারও নতুন বিষয় নিয়ে, নতুন অতিথির সাথে। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন।